এখনও জ্বলছে চট্টগ্রাম ইপিজেডের 2 কারখানা। রোবট ব্যবহার করেও সুফল পাচ্ছে না ফায়ার ফাইটাররা, ধসে পড়েছে ভবনের একাংশ। রাকসু নির্বাচনে 6টি হলে এগিয়ে শিবির সমর্থিত প্যানেল। জিএস পদে সালাউদ্দিন ম্যাজিক, পূর্ণাঙ্গ ফল পেতে অধীর অপেক্ষায় শিক্ষার্থীরা। নানা দোলাচলে জুলাই সনদ অনুষ্ঠান, নোট অব ডিসেন্ট যুক্ত হলেই সই করবে বিএনপি। উপস্থিতি আর স্বাক্ষর নিয়ে ভিন্নমুখী অবস্থানে জামায়াত এনসিপি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি তানজিম শাফিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। চট্টগ্রাম ইপিজেডের 2টি কারখানায় লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ধসে পড়েছে ভবনের একাংশ, তবে বৃষ্টি নামায় আগুন কিছুটা আগে নিয়ন্ত্রণে আসার প্রত্যাশা স্থানীয়দের। পাশাপাশি ফায়ার সার্ভিসের 25টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। যোগ দিয়েছেন সশস্ত্র বাহিনীর সদস্যরাও। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনের লেলিহান শিখা এবং প্রচণ্ড ধোঁয়ায় আচ্ছন্ন চট্টগ্রামের ইপিজেড এলাকা। কয়েক ঘন্টা পরও কমেনি আগুনের তীব্রতা। বেলা 2টায় সিইপিজেডের 5 নম্বর সড়কে অ্যাডামস ক্যাপ নামের কারখানায় আগুনের সূত্রপাত। প্রথমে 7ম তলায় এবং পরে তা অন্যান্য সব তলায় ছড়িয়ে পড়ে। জিনহং মেডিকেল নামে আরেকটি কারখানাও পুড়ে ছাই হয়ে যায়। যখন 2টা বাজে এখানে আসি তখন দেখি 7ম তলায় আগুন জ্বলতেছে এক সাইড থেকে। তখন ফায়ার সার্ভিসের 2টা ইউনিট এখানে ছিল, অলরেডি জেনারেটর সহ লাগানো ছিল। এবার পানি একটা কিছু দিতেছে, আরেকটা মানে সেটিং করতেছে। অল্প একটু আগুন ধরেছে। শ্রমিকরা আমরা ওই পাশের কোম্পানি থেকে আমাদের সিকিউরিটি শ্রমিকরা বাঁশি বাজাচ্ছে, শ্রমিকরা মেজে পড়ছে তোমরা নামিয়ে দাও। এখান থেকে আস্তে আস্তে এখন তো অতিক্রম করছে, অনেক টপ ফ্লোরে ধরছে, এখন আবার নিচের তলায় ধরছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নি নির্বাপন কাজ শুরু করে। সাথে যোগ দেয় 3 বাহিনীর সদস্যরা। পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়। ফায়ার সার্ভিসরা সব মেশিন নিয়ে পুকুরের ধারে বসা, একটা কোনো মেশিনে কাজ করতেছে না, শুধু বলতেছে ভেতরে কেমিক্যাল। নিচতলার থেকে আগুন শুরু হয়ে গেছে জ্বলা। ফায়ার সার্ভিসের এতগুলো ইউনিট একটা ইউনিট কাজ করতেছে না, এখন অলরেডি সব ইউনিটে বন্ধ করে দিয়েছে কাজ। কারখানা দুটিতে চিকিৎসা ও অস্ত্রোপচার কাজে ব্যবহৃত মেডিকেল সরঞ্জাম অর্থাৎ তুলা, সার্জিক্যাল গাউন ও ক্যাপ তৈরি করা হতো। কেমিক্যাল বা দাহ্য পদার্থ থাকায় আগুনের ভয়াবহতাও বেশি। আগুনের যে লেলিয়ান শিখা, এটা 5 তলা পর্যন্ত কন্ট্রোল করা খুব টাফ ব্যাপার। যতক্ষণ পর্যন্ত আমরা, যেহেতু এখানে আপনারা জানেন দাহ্য বস্তুর পরিমাণ বেশি টেক্সটাইলের এবং এখানে কেমিক্যালও রয়েছে, যার জন্য আমরা জানমাল সব কিছু চিন্তা করে আমাদের কাজ করতে হচ্ছে। কারখানার কর্মী ও স্থানীয়দের দাবি, 2টি কারখানায় কর্মীর সংখ্যা 700-র বেশি। অগ্নিকাণ্ডের সময় 8ম তলায় স্টোররুমে কোনো কর্মী ছিলেন না। নিচে 2য় থেকে 4র্থ, 5ম তলায় কর্মরত শ্রমিকরাও দ্রুত নিরাপদে বেরিয়ে যাওয়ায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস কর্মীরাও কয়েকজনকে নিরাপদে উদ্ধার করেন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। চট্টগ্রাম ইপিজেডে আগুনের খবর রাখছেন সহকর্মী আলামিন শিকদার। সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হব তার সাথে। আলামিন, জানাবে যে আগুনের এখন কি পরিস্থিতি, ফায়ার সার্ভিসের কতগুলো ইউনিট সক্রিয়ভাবে কাজ করছে? শাফিন, ফায়ার সার্ভিসের এখন থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, সব মিলিয়ে ফায়ার সার্ভিস, বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী সব মিলিয়ে 25টির মতো ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি তাদের যে আধুনিক স্বয়ংক্রিয় যে রোবট সাদৃশ্য যে যন্ত্রটি রয়েছে, সেটি দিয়েও আমরা দেখছি যে রিমোটের মাধ্যমে সেটি পরিচালনা করা হচ্ছে এবং যেই জায়গাগুলো থেকে আগুন ছড়াতে পারে সেই সব জায়গাগুলোতে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। আমার ঠিক ডান পাশে এখন সেই দৃশ্য যদি দেখাতে চাই, এখনো আগুন দাউ দাউ করে জ্বলছে এবং আগুনের যে দৃশ্য সেটা বলতে পারি কিছুটা হলে আমরা দেখছি যে কমে আসছে। তবে সেটা যে ফায়ার সার্ভিসের চেষ্টার কারণে তা নয়, এটা আগুন জ্বলতে জ্বলতে ভেতরের যে দাহ্য পদার্থগুলো যা থাকে সেই পদার্থগুলো জ্বলতে জ্বলতে এখন
নেভার পর্যায়ে চলে এসেছে। আগুনগুলো আমরা দেখছি যে কমতে শুরু করেছে। আমরা রয়েছি ঠিক ভবনটির পশ্চিম পাশে। আপনি যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পশ্চিম পাশের দৃশ্য। আমরা যদি ঠিক এর উল্টো পাশে অর্থাৎ পূর্ব পাশের কথা বলতে চাই, সেই জায়গাটিতে আমরা দেখতে পেয়েছি, আমরা কিছুক্ষণ আগে ড্রোনের ফুটেজ সংগ্রহ করেছিলাম, সেখানে দেখা যাচ্ছে যে পূর্ব পাশের সামনের অন্তত 8 তলা থেকে 3 তলা পর্যন্ত একেবারে ধসে গেছে। তো সেই দৃশ্য দেখার পর ধারণা করা যাচ্ছে যে আগুন ঠিক কতটা তীব্র আকারে জ্বলেছে এই জায়গাটিতে। এখনো যে আগুনের যে আমরা দৃশ্যগুলো দেখতে পাচ্ছি সেটা আমরা যদি বলতে যাই 4 তলা 5 তলা 6 তলা সেখান থেকে দেখা যাচ্ছে, এবং আমাদের ক্যামেরা যতটুকু দেখা যাচ্ছে সেখানে 4 5 6 দেখা যাচ্ছে, 7 দেখা যাচ্ছে, 8 দেখা যাচ্ছে। এর নিচে 1 2 3 এই পুরো ভবন জুড়ে আগুন জ্বলছে। কোনো দিকে এমন কোনো জায়গা নাই যেখানে আগুন ছড়াই নাই। এটা কিন্তু শুধুমাত্র এই ভবনটি জ্বলছে না, জ্বলছে এই ভবনের এই কারখানার যিনি মালিক, সেই মালিকের স্বপ্ন পুরে ছারখার হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই কারখানায় যারা শ্রমিক ছিলেন, অন্তত 4 শতাধিক শ্রমিক এখানে কাজ করতেন, এমনটাই তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত রয়েছে। সেই 4 শতাধিক শ্রমিকের স্বপ্নও কিন্তু আমরা দেখছি যে পুড়ছে এই আগুনে। কারণ তারা এই যে পুরো মাসের মধ্যে অর্ধেক মাস কাজ শেষ করলেন, সেই কাজের বিনিময়ে তারা কিন্তু এই যে আগুন, সেই আগুনের কারণে তারা পরবর্তীতে বেতনটি ঠিকমতো পাবেন কিনা সেটা কিন্তু অনিশ্চয়তায় থেকে যাচ্ছে। তাদের স্বপ্ন যে পুড়ে গেছে সেটা কিন্তু স্পষ্ট আমরা ধারণা করে বলতে পারি। এবং এই যে ঘটনাটি, সেই ঘটনাটি দুপুর 2টা থেকে ঘটলেও এখন পর্যন্ত আগুন জ্বলছে। এবং সেই আগুনের আমরা যদি সময়টা বলি, সময়টা এক কথায় বলা যায় যে দুপুর 2টা থেকে এখন বাজে রাত 2টা 6, অর্থাৎ 12 ঘন্টার মতো আগুন জ্বলছে। সেই যে আগুন, সেই আগুন এখনো পর্যন্ত নেভানোর সক্ষমতা বা কোনোভাবে নিয়ন্ত্রণে আনার কোনো দৃশ্য কিন্তু আমরা দেখতে পাইনি। তারপরও আগুনটি যাতে কোনোভাবে আশপাশের কোনো কারখানায় ছড়িয়ে না পড়ে, ভবনে ছড়িয়ে না পড়ে, সেজন্য আমরা দেখছি যে কিছুক্ষণ পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা আশপাশের যে ভবনগুলো রয়েছে সেগুলোর যেদিকেই আগুন বের হতে দেখছে সেদিকে পানি নিক্ষেপ করছে। তবে এই যে বিষয়টি, সেই আগুনের যে ভয়াবহতা, যে তীব্রতা, সেটা কিছুটা হলেও কমতে দেখেছি আমরা বৃষ্টি পড়ার পর। একটি মুষলধারে বৃষ্টি হয়েছিল এবং সেই বৃষ্টি এখন কমেছে, একেবারেই এখন বৃষ্টি নাই। আমরা এর আগের ঘন্টাতেও আপনি দেখেছেন যে আমরা ছাতা মাথায় দিয়ে বৃষ্টির কারণে সংবাদ সংগ্রহ করছিলাম, লাইভে সংযুক্ত ছিলাম আপনার সাথে। তবে এই যে দৃশ্য, সেটা আমরা বলতে পারি যে ধীরে ধীরে এখন কমতে শুরু করেছে আগুনের তীব্রতা। সেটা নিয়ন্ত্রণের কারণে নয়, সেটা শুধুমাত্র যে দাহ্য পদার্থগুলো রয়েছে সেগুলো জ্বলে ছারখার হয়ে গেছে, তাই জ্বলার আর কিছু নাই, পুড়ে যাওয়ার আর কিছু নাই, তাই সেটা নিয়ন্ত্রণের দিকে আসছে, অর্থাৎ আগুনের মাত্রাটা কমতে শুরু করেছে। এই ঘটনাটি ঘটার পরপরই ফায়ার সার্ভিসের অন্তত 17 থেকে 18টি ইউনিট আমরা জানতে পেরেছি যে তাদের এখানে এসেছে। বাংলাদেশ বিমান বাহিনীর বেশ কয়েকটি ইউনিট এসেছে এবং বাংলাদেশ নৌবাহিনীর 5টি ইউনিট এখানে এসে একসাথে কাজ করছে। পাশাপাশি এই যে আগুনের ঘটনার পরপর সেখানে উৎসুক জনতার ভিড়, এবং এই যে আগুনটি জ্বলছে এখনো, ভবনটি যে ভঙ্গুর অবস্থায় রয়েছে কারণ এর পূর্ব পাশে একেবারেই ধসে পড়েছে, তো সেক্ষেত্রে এই একটি দুর্ঘটনার সংখ্যা তৈরি হয়েছে। সেই সংখ্যার কারণে এই যে যদি ভবনটির কোনো অংশ ধসে পড়ে এবং রাস্তার আশপাশে পড়ে, কারণ এটি 5 নম্বর রোডের একেবারে রাস্তার পাশেই কারখানাটি, সেখান থেকে যদি ভবনের কোনো অংশ ধসে পড়ে কারো যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেজন্য কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিস যখন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তখন আমরা দেখছি বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, এই বাহিনীগুলোর সদস্যরা তারা সেখানের আশপাশটি রেস্কিউ করার চেষ্টা করছে যাতে কোনো ধরনের সাধারণ মানুষের চলাচল সেখানে না হয়। আমরা ব্যবসা কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা নিশ্চিত করেছে এই যে পুরো কারখানাটির মধ্যে কোথাও কোনো শ্রমিক আটকানো অবস্থায় ছিল না, কারণ শ্রমিকরা কাজ করতেন 1 2 3 4 5 তলায়, 6 7 8 এর উপরে। আমরা যতটুকু এখন পর্যন্ত তথ্য পেয়েছি সেটা ঠিক কতটুকু সত্য সেটা আমরা বলতে পারি না, তবে তাদের দেয়া তথ্য মতে, শ্রমিকদের দেয়া তথ্য মতে 6 7 8 সেই জায়গাটিতে ওয়্যার হাউস, অর্থাৎ তারা যে
প্রোডাক্টগুলো তৈরি করত সেই প্রোডাক্টগুলো অর্থাৎ তাদের সেই পণ্যগুলো উপরের ওয়্যার হাউসে মজুদ ছিল এবং আগুনের যে সূত্রপাত সেই আগুনের সূত্রপাতটাও কিন্তু সেই 8 তলা থেকে অর্থাৎ ওয়্যার হাউসের যে জায়গাটি সেখানেই সূত্রপাত হয়েছে। এখন পর্যন্ত সেই জায়গা থেকে আগুন জ্বলছে আমরা দেখতে পাচ্ছি, যদিও সেই জায়গাটিতে আগুনের পরিমাণ এখন কমে গেছে, অর্থাৎ 8 তলায় আগুনের পরিমাণ কমে গেছে, নিচের অংশে একটু বেশি পরিমাণে জ্বলছে, কারণ 8 তলায় আগুনে পুরো ছাই হয়ে গেছে। আগুনের কারণে 8 তলার যে ছাদ রয়েছে সেটা ধসে পড়েছে, পূর্ব পাশের পুরো অংশটি ধসে পড়েছে। সেই কারণে আমরা বলতে পারি যে এই যে আগুনের তীব্রতা সেটা কিন্তু 8 তলায় অনেকটাই কমে এসেছে। তবে সেখান থেকে ছড়িয়ে পড়া 7 তলা, ষষ্ঠ তলা, পঞ্চম তলা, এই যে আগুনের যে ছড়িয়ে পড়া যে দৃশ্য সেটা আমরা সেখানে এখনো দেখতে পাচ্ছি এবং সেখানে এখনো তীব্রতা রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীদেরকে আমরা দেখছি তাদের যে বিশেষায়িত যে ইউনিটগুলো রয়েছে সেগুলো প্রস্তুত করছে অক্সিজেন মাস্ক সহ। আগুনের ভয়াবহতা বা তীব্রতা কিছুটা কমতে শুরু করলে তারা তাদের কর্মীদেরকে অক্সিজেন মাস্ক নিয়ে ভেতরে পাঠাবেন, যাতে ভেতরে যে পণ্যগুলো, উৎপাদিত পণ্য বা কারখানার যে মেশিনারিজগুলো এখন পর্যন্ত জ্বলছে সেটা যেন তারা দ্রুততার সাথে ভেতরে প্রবেশ করে সেগুলোতে পানি নিক্ষেপ করে যেন নিয়ন্ত্রণে আনতে পারে, সেই চেষ্টাটি তারা করবেন। সেই জন্য আরো কিছুক্ষণ তাদেরকে অপেক্ষা করতে হবে, যার কারণ হচ্ছে যে এই আগুনের তীব্রতার মধ্যে, ভয়াবহতার মধ্যে আমরা বলতে পারি যে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের যে সেফটি ইকুইপমেন্ট সেগুলো নিয়েও কিন্তু তারা ভেতরে প্রবেশ করতে পারবে না, যার কারণে তারা এখন অপেক্ষা করছে। আমি কিন্তু এই সময়ের মধ্যে আপনাকে পুরো ঘটনার বিস্তারিত জানানোর চেষ্টা করেছি এবং এখনকার যে আগুনের সর্বশেষ পরিস্থিতি সেটা আপনাকে জানানোর চেষ্টা করলাম। সাফিন, আলামিন জানাচ্ছিলেন যে পড়তে পড়তে ভবনটির অবকাঠামো পুরোপুরি ভঙ্গুর অবস্থায় আছেন, সেখানে নতুন করে ঝুঁকি তৈরি হয়েছে, ভবন ধসের একাংশ ধসে গেছে ইতিমধ্যে জানাচ্ছিলেন। আলামিন, ধন্যবাদ। সংবাদ সংগ্রহ করবেন সাবধানে থেকে। অগ্নিকাণ্ডের 3 দিন পেরোলেও মিরপুরের কারখানা থেকে কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া বেরোচ্ছে বিষাক্ত গ্যাস। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানিয়েছেন, কেমিক্যাল কারখানার ভেতরে রাসায়নিকের বিক্রিয়া হচ্ছে, ক্ষতিকর সেই গ্যাস ছড়িয়ে পড়ছে আবাসিক এলাকায়। 16 জনের মৃত্যুর ঘটনায় রাসায়নিক গুদামের মালিক শাহ আলম এবং ব্যবস্থাপকের বিরুদ্ধে হয়েছে মামলা। ঘন আর বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ। কিছুক্ষণ পরপরই ভেতর থেকে কুণ্ডুলি পাকিয়ে বের হচ্ছে বিষাক্ত গ্যাস, যা ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়, যা নিয়ন্ত্রণে তৎপর ফায়ার সার্ভিস। 4টি স্প্রেডার দিয়ে ধোঁয়া কমাতে কুয়াশার মতো পানি দিচ্ছেন ফায়ার ফাইটাররা। মাইকিং করে জানাচ্ছেন ভেতর থেকে তৈরি হয়েছে টক্সিক গ্যাস, বাতাসে মিশেছে সেই বিষ, যেখানে শ্বাস প্রশ্বাস নিলে ত্বক, ফুসফুস ও হার্টের সমস্যা হতে পারে আশঙ্কা ফায়ার সার্ভিসের। সকাল থেকে গন্ধটা একটু বেশি ছিল, আমরা পানি দেওয়ার কারণে কষার আকারে, ফগ আকারে আমরা পানি দিচ্ছি, যার কারণে পানির সাথে কেমিক্যালটা মিশে যাচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতর থেকে পানিগুলো আসতেছে, এটাও কিন্তু আমাদের মানবদেহের জন্য অত্যন্ত বিপজ্জনক। এই জন্য নিজের নিরাপত্তার জন্য যাতে আমরা সেই পজিশনে চলে যাই, অন্ততপক্ষে অনেক দূরত্ব বজায় রেখে থাকি আমরা। বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। জানান, আগুন নেভানো গেলেও সম্পূর্ণ নির্বাপনে সময় প্রয়োজন। এরা কিন্তু ভিতরে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হচ্ছে, এই বিস্ফোরণের সাথে যুদ্ধ করতে হইলে সময় দিতে হবে তাদেরকে। সময় না দিয়ে যদি আপনি দ্রুত অ্যাটাক করতে যান তাহলে বিপদের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নিরাপদ স্থানের থেকে, আমরা যাতে আমাদের নিরাপদ স্থান থেকে, অর্থাৎ আমাদের কোনো ফায়ার ফাইটার ভিতরে না গিয়ে আমরা পানি সে ধরনের অ্যাকশনে আমরা যাচ্ছি না। আগুনের ঠিক 300 গজ দূরে আবাসিক এলাকা আর বাজার, সেখানে মানুষজন শ্বাস নিতে কষ্ট পাচ্ছেন, তীব্র গন্ধে জীবন অসহ্য। কেমিক্যালের গ্যাসের চুলা এখানে আমাদের দোকানদারি করা অবস্থা নাই, অনেক মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে আমরা দোকান বন্ধ করে দিয়েছিলাম। এখন এই 2 দিন ধরে আমরা দোকান খুলতে খুব কষ্ট হইতে আছে, আমার কারণে নাক জ্বালাপোড়া করতেছে এবং গন্ধ লাগতেছে। আবাসিক এলাকায় কেমিক্যাল রাখাটা তো একেবারে ঝুঁকিপূর্ণ, তারপরে এখানে তারা বুঝি না যে কিভাবে এটা রাখে। এই জায়গায় মাস্ক ছাড়া থাকাটা যে কতটা ভয়ানক ওনারা বুঝতে পারছে না। বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ, কিন্তু ধোঁয়া আর বিষাক্ত গ্যাসে বিপর্যস্ত মিরপুরের এই এলাকা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ভোট গণনার পর আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর ফলাফল। এ বিষয়ে বিস্তারিত জানাতে সহকর্মী তারেক মাহমুদ রয়েছেন, সেখানে যুক্ত হব তার সাথে। তারেক, জানাবেন যে কয়টি হলের ফলাফল পাওয়া গেল এখনো পর্যন্ত, পূর্ণাঙ্গ ফল পেতে আর কতক্ষণ অপেক্ষা?
শাফিন, পূর্ণাঙ্গ ফল পেতে আরও 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে, আমরা তেমনটি কিন্তু জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত মোট 6টি হলের ফলাফল আমি হাতে পেয়েছি। নির্বাচনের কমিশনের যারা দায়িত্বরত রয়েছে, রাষ্ট্র নির্বাচনের যারা দায়িত্বরত, সকলেই কিন্তু OMR যে এই মেশিনটি রয়েছে, সেই মেশিনটি দিয়ে কিন্তু তাদের যে এই ফলাফল গোনার যে কার্যক্রম সেটি কিন্তু এখন পর্যন্ত করছেন OMR মেশিনে। এবং এখন পর্যন্ত আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর যে 6টি হলের মধ্যে একটু আগেই রহমতুন্নিসা কেন্দ্রীয় ছাত্র সংসদে ভিপি পদে শিবির মনোনীত প্রার্থী যিনি রয়েছেন জাহিদ, মুস্তাকির রহমান জাহিদ, তিনি 630 ভোট পেয়েছেন। এবং ছাত্রদল মনোনীত প্রার্থী আবির, তিনি পেয়েছেন 178টি ভোট। এবং জিএস পদপ্রার্থী সাবেক সমন্বয়ক আধিপত্য বিরোধী ঐক্য যে প্যানেলটি রয়েছে, সালাউদ্দিন আম্মার, তিনি পেয়েছেন 589 ভোট। এবং ফাহিম রেজা শিবির মনোনীত প্রার্থী যিনি রয়েছেন, তিনি পেয়েছেন 320 ভোট। এজিএস প্রার্থী শিবির মনোনীত প্রার্থী সালমান সাব্বির, তিনি পেয়েছেন 359 ভোট, 49 ভোট। এবং ছাত্রদল মনোনীত যিনি প্রার্থী রয়েছেন জাহিন বিশ্বাস এশা, তিনি পেয়েছেন 289 ভোট। এবং আমি এর আগেও এই হলে যেমনটি দেখেছি যে এই সিনেটে যেমন সালাউদ্দিন আম্মার, তিনি 670 ভোট পেয়েছেন। জাহিদ, যিনি শিবিরের মুস্তাফিজুর রহমান জাহিদ, তিনি 410 ভোট পেয়েছেন। এবং ফাহিম রেজা, তিনি 385 ভোট পেয়েছেন। এবং আকিব বিন তালেব, তিনি 315 ভোট পেয়েছেন। এবং এখন পর্যন্ত এই যে ভোট গণনার যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। এবং আরও কিন্তু 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে। এই 6টির মধ্যে যেমনটি হয়েছে যে শিবিরের 2 পদে কিন্তু এগিয়ে রয়েছে। এবং জিএস পদে কিন্তু সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, তিনি কিন্তু এগিয়ে রয়েছে। এবং এর আগে আমি যেমন তাপসী রাবিয়া হলের সেখানে ফলাফল পেয়েছি, মন্নুজান হলের এবং খালেদা জিয়া হলের যে ফলাফল সেটিও পেয়েছি। সেখানে জাহিদ, যিনি শিবিরের মনোনীত প্রার্থী, 485 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নুরুদ্দিন আবির, ছাত্রদল মনোনীত, তিনি পেয়েছেন 137 ভোট। এবং সালাউদ্দিন আম্মার, জিএস পদপ্রার্থী সাবেক সমন্বয়ক, তিনি পেয়েছেন 352 ভোট। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাহিম রেজা শিবিরের, তিনি পেয়েছেন 295 ভোট। এবং এজিএস পদে সালমান সাব্বির, তিনি পেয়েছেন শিবিরের মনোনীত প্রার্থী 278 ভোট। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিন বিশ্বাস এশা, ছাত্রদল মনোনীত প্রার্থী, তিনি পেয়েছেন 171 ভোট। এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি যে ফলাফল কিন্তু 6 নম্বর ফলাফল শেষ করে, 6টি হলের ফলাফল শেষ করে 7টি হলের কিন্তু ফলাফল চলছে। এবং আরও কয়েক ঘন্টা সময় লাগতে পারে বলে নির্বাচন কমিশনের যারা দায়িত্বরত রয়েছেন। এইমাত্র মেয়েদের হলের ফলাফল সেটি শেষ করা হলো, এখন ছেলেদের হলের যে ফলাফল সেটি কিন্তু করা হচ্ছে। শাফিন, তারেক, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমরা পূর্ণাঙ্গ ফলাফল পর্যন্ত আপনার সাথে সংযুক্ত হব বারবার। ভোট গ্রহণ শেষে গণনা চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে। এর মধ্যে হলগুলো থেকে ফল ঘোষণা করা হচ্ছে। যেমনটি আমরা দেখছিলাম, মন্নুজান হলে ভিপি পদে 972 ভোট পেয়ে জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের মুস্তাকুর রহমান জাহিদ। ছাত্রদল প্রার্থী শেখ নুরউদ্দিন আবির পেয়েছেন 236 ভোট। জিএস পদে এগিয়ে গেছেন আধিপত্য বিরোধী প্রার্থী সালাউদ্দিন আম্মার। রোকেয়া হল, তাপসী রাবেয়া হল, খালেদা জিয়া হল, রহমাতুন্নিসা হল ও শাহ মুকদুম হলেও ভিপি পদে এগিয়ে সম্মিলিত শিক্ষার্থী জোটের মুস্তাকুর রহমান জাহিদ। আর জিএস পদে আধিপত্য বিরোধী প্রার্থী সালাউদ্দিন আম্মার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, এবার ভোট পড়েছে 70%। রাকসু নির্বাচনে মোট ভোটার 28,901 জন, প্রার্থী 902 জন। ভিপি পদে 18 এবং জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 13 প্রার্থী। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করেন ছাত্রদল ও শিবিরের প্রার্থীরা। ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও অমোচনীয় কালি নিয়ে অভিযোগ করেন তারা। ওএমআর পদ্ধতিতে সন্ধ্যায় ভোট গণনা শুরু হয়। ফলাফলের জন্য ভোর নাগাদ সময় লাগতে পারে।
বিগত 35 বছর ধরে এটা অফ, আমরা প্রথমবার দিতে পারছি, খুবই ভালো লাগতেছে। সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের প্রত্যাশা ভোট গণনার ক্ষেত্রেও যেমন এরকম সুষ্ঠুতা বজায় রাখা হয়। বহিরাগতদের এভাবে তাদের প্যানেলের টি শার্ট পরিয়ে ক্যাম্পাসে ঢুকিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা চলছে। পুরা নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হচ্ছে কিনা এবং কারো প্রতি আপনারা পক্ষপাতিত্বমূলক আচরণ করতেছেন কিনা এটা অবশ্যই আমাদের কাছে অবজারভেশন আছে। সকল শিক্ষার্থীদেরকে নিয়ে অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য, আলহামদুলিল্লাহ আজকে সেটা অনেকাংশেই পূর্ণ হয়েছে। মতবিরোধ থাকলেও শুক্রবার সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আশা জাতীয় ঐকমত্য কমিশনের। ব্রিফিংয়ে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, শুক্রবারের পরেও জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ থাকবে রাজনৈতিক দলগুলোর জন্য। কমিশনের মেয়াদ 31 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে জানিয়ে ডক্টর আলী রিয়াজ বলেন, স্বাক্ষর গ্রহণের পর সনদ বাস্তবায়নে সরকারকে সুনির্দিষ্ট মতামত দেয়া হবে। 24-এর গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক ঐক্যমত্যের দলিল জুলাই সনদ স্বাক্ষরের জন্য শুক্রবার দিন ধার্য করেছে অন্তর্বর্তী সরকার, যেখানে রাজনৈতিক দলগুলো 84টি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে। কিন্তু সনদের আইনি ভিত্তি ছাড়া সই করবে না বলে সাফ জানিয়েছে এনসিপি। এ প্রসঙ্গে কমিশনের সহসভাপতি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে কমিশন আরও আলোচনা ও যোগাযোগ করবে। সনদ বাস্তবায়নে যেন কোনো ধরনের ব্যত্যয় না ঘটে সেজন্য চেষ্টা করছে কমিশন। বিভিন্ন রকম মত ভিন্নতা সত্ত্বেও আমরা আশা করি যে আগামীকাল এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন সেই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে আরেকটি পর্যায়ের দিকে আমরা অগ্রসর হতে পারব, শুরু করব। 31 অক্টোবর পর্যন্ত কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে জানিয়ে আলী রিয়াজ বলেন, শুক্রবার কমিশন একটি সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ জাতীয় সনদ উপস্থাপন করবে এবং তা বাস্তবায়নের কার্যক্রম শুরু করবে। বাস্তবায়নের নির্দিষ্ট উপায় সরকারকে অবহিত করবে কমিশন। কমিশনের মেয়াদ 31 অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আমরা কমিশনের পক্ষ থেকে এটা সুস্পষ্টভাবে জানাতে চাই যে কমিশনের এই মেয়াদের মধ্যে কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুস্পষ্ট, সুনির্দিষ্ট, পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা সরকারের কাছে উপস্থাপন করব এবং এটি বাস্তবায়নের জন্য কমিশনের পক্ষ থেকে তার সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত থাকবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল 4টায় সনদ স্বাক্ষরের সময় ঠিক করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এবং নানা শ্রেণী পেশার মানুষও ঐতিহাসিক এই অনুষ্ঠানে অংশ নেবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশ থাকবেন। এছাড়াও আমরা একটা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করব যে আমরা কোথা থেকে এখানে আসলাম এবং এই জুলাই সনদ আসলে আমাদেরকে কি দিবে। কমিশনের তরফে জানানো হয়েছে, শুক্রবার সবাইকে সনদে স্বাক্ষর করতে হবে এমনটা নয়, বরং কোনো রাজনৈতিক দল চাইলে পরেও সই করতে পারবে। তবে কমিশন চায় একসাথে উৎসবের পরিবেশে সবার স্বাক্ষর। বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কারের প্রচেষ্টা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও। বৃহস্পতিবার রাতে এভারকেয়ার হাসপাতালে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। আমন্ত্রণ পেয়ে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শেষে তৈরি করা হয়েছে জুলাই সনদ। শুক্রবার এতে সই করবে রাজনৈতিক দলগুলো। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানান ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এ সময় খালেদা জিয়ার একান্ত সচিবের হাতে তুলে দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণপত্র। দুটো আমন্ত্রণপত্র
ম্যাডাম খালেদা জিয়ার আমন্ত্রণপত্রটা আমরা তার হাতেই দিয়ে হস্তান্তর করেছি। তিনি খুলে দেখেছেন, এটা ডিজাইন, এটা লেখা সব কিছু উনি খুবই প্রশংসা করেছেন। আর জনাব তারেক রহমান সাহেবের আমন্ত্রণপত্র আমরা একান্ত সচিবের কাছে হস্তান্তর করেছি। প্রধান উপদেষ্টার আমন্ত্রণপত্র পেয়ে আনন্দিত খালেদা জিয়া। ডক্টর বদিউল আলম জানান, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন তিনি। বিএনপি চেয়ারপারসন মনে করেন এটি বাংলাদেশের জন্য একটি মাইল ফলক। তিনি যতটুকু বলেছেন তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং তিনি এটাকে স্বাগত জানিয়েছেন এবং তিনি মনে করেন যে এটা বাংলাদেশের জন্য একটা বিরাট মাইল ফলক এবং বাংলাদেশের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করার ব্যাপারে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানান, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সমর্থন জানিয়েছেন খালেদা জিয়া। বলেছেন সংস্কার প্রক্রিয়ার সাথে আছেন তিনি ও তার দল। তিনি বলেছেন যে এই সংস্কার প্রচেষ্টার সঙ্গে সর্বাত্মকভাবে তিনি এবং তার দল আছে। এই ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হবেন এবং স্বাক্ষর করবেন। এই সনদ অনুযায়ী বাংলাদেশ এক নতুন গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করবে অচিরেই। এটাই আমাদের প্রত্যাশা এবং আমাদের বিশ্বাস। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তার বাসায় গিয়ে আমন্ত্রণ পত্রটি পৌঁছে দেন ডক্টর বদিউল আলম মজুমদার। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট যুক্ত হলেই কেবল স্বাক্ষর করবে বিএনপি। সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে জেলার দানারহাট স্কুল মাঠের অনুষ্ঠানে তিনি বলেন, ফেব্রুয়ারিতেই হতে হবে নির্বাচন, এ নিয়ে কোনো আপোষ নয়। বলেছেন, ভোট পেছানোর জন্যই নানা দাবি নিয়ে সরকারকে ব্যতিব্যস্ত রাখতে সোচ্চার একটি পক্ষ। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, দলগুলো জুলাই সনদে স্বাক্ষর না করলে রাজনীতির আকাশ কালো মেঘে ছেয়ে যাবে। দলের সাংগঠনিক কাজে বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে ব্যস্ত সময় পার করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে। সন্ধ্যায় জেলার এক অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই সনদে নোট অফ ডিসেন্ট যুক্ত হলেই কেবল স্বাক্ষর করবে বিএনপি। আমরা বলেছি যে আমরা অবশ্যই সনদে স্বাক্ষর করব যদি আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয় এবং যেগুলো তারা আপনার কনসেন্ট দেয়নি, নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় এবং আমরা গণভোট মেনে নিয়েছি যে নির্বাচনের দিনে এই গণভোট হবে। সুতরাং আমরা এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছি। আপনার আগামী দিনই আপনারা জানতে পারবেন যে বিএনপি স্বাক্ষর করবে কিনা। এর আগে দানারহাট স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, পিআরের কথা বলে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। অন্তর্বর্তীকালীন সরকার ওর পিছনে কোনো লোকে নাই, তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আসতে পারে? তারা করতেছে এটা একটাই নতুন উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। জনগণ নির্বাচন চায়, জনগণ ভোট দিতে চায়, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। বন্ধুগণ, এইখানে আমরা কোনো আপোষ করব না। চট্টগ্রামের পটিয়াতে আলেম ওলামাদের সাথে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কওমি ঘরানার সর্ববৃহৎ রাজনৈতিক দল আমাদের সাথে আছে, জমিয়ত উলামায়ে ইসলাম, নিজামে ইসলাম সহ আরও কয়েকটি রাজনৈতিক দল যারা ইসলামী রাজনৈতিক দল হিসেবে পরিচিত, তারা আমাদের সাথে আছে। অন্য কয়েকটা ইসলামী রাজনৈতিক দল হয়তো অন্য কারোর সাথে থাকতে পারে, এটা নির্বাচনের কৌশল, এটা অন্যভাবে দেখি না আমরা। কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী আহমেদ বলেন, গণভোটের নামে অহেতুক জটিলতা সৃষ্টি হলে কারো রেহাই মিলবে না। প্রত্যেকেরই ঐক্যবদ্ধভাবে জুলাই সনদে স্বাক্ষর করবে। যদি না করেন তাহলে কালো মেঘ আমাদের মাথার উপর ঘোরাফেরা করছে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আগামীকাল অংশ নেবে জামায়াতে ইসলামী। তবে জুলাই সনদে স্বাক্ষর করার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি জামায়াত। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তিক গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন শীর্ষক সেমিনারে এমনটা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, নভেম্বর মাসেই গণভোটের উপযুক্ত সময়, তবে গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেন গোলাম পরোয়ার। একই দিনে যদি নির্বাচন হয় আর গণভোট হয় তো জাতি তো ভোটের আগে জানতে পারলো না যে কি কি সংস্কার হচ্ছে।
ফলে গণভোটে ইয়েস নো কি হলো ভোটারকে জানবে, তারপর মাথা ঠান্ডা করে ভোটার ভোট দেবে। এদের বিফোর ন্যাশনাল ইলেকশন আমাদের এই গণভোটটা দিতে হবে এবং আমরা মনে করি প্রায় সব দল যে নভেম্বরেই গণভোট হওয়ার হচ্ছে উপযুক্ত সময়। জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত স্পষ্ট করলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণা করা হয়েছে এই অভিযোগ তোলেন তিনি। বলেন, বিষয়বস্তু রাজনৈতিক দলকে দেখানো হয়নি, অনেক ন্যারেটিভ সেখানে উঠে আসেনি। জানান 9টি ডিসেন্ট সহ ঐকমত্য হওয়া 84টি বিষয় গণভোটের আওতায় আনতে হবে। তার মতে জুলাই সনদের আইনি ভিত্তির আগে স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা, তবে জনগণ চাইলে সনদ অনুমোদিত হবে, যা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও জানান এনসিপির আহ্বায়ক। জুলাই সনদ নিয়ে লোক দেখানো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই উল্লেখ করে নাহিদ বলেন, ঘোষণাপত্র নিয়ে প্রতারণা করা হয়েছে। সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নাটকীয়তার অংশীজন হবে না এনসিপি। এ সময় তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। এনসিপির প্রতীক ইস্যুতে নিরপেক্ষতা হারাচ্ছে ইসি, জোর খাটিয়ে একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাচ্ছে কমিশন, এমনটাও বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জনগণের সামনে এই বিষয়গুলো স্পষ্ট না করে জুলাই সনদ স্বাক্ষরের এই আয়োজন করাটা একটা ছলচাতুরির মতো মনে হবে। ফলে আমরা জনগণকে কোনো অন্ধকারে রাখতে চাই না। আমরা ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা জুলাই সনদে স্বাক্ষরের আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে বামপন্থী 4টি রাজনৈতিক দল। বুধবার দলগুলোর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের তথ্য জানানো হয়। জুলাই সনদের সংবিধানের 4 মূলনীতি উল্লেখ করা হয়নি এবং আরও কয়েকটি কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়। তারা এখানে সংবিধানকে ছুঁড়ে দেওয়ার কথা বলে, মুজিববাদী সংবিধান বলে, সংবিধানের কবর রচনা করার কথা বলে, যেইটার আমরা তীব্র এবং ঘোরতর বিরোধিতা করি এবং প্রতিবাদ করি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সংবিধান, সেই সংবিধান ছুঁড়ে দেওয়ার ক্ষমতা কারো নাই। আমাদের কমিশন খুবই চালাকি করে একটা অ্যাম্বিগুইটি রেখে দিয়েছে। এই সংস্কারের মধ্য দিয়ে যেই সংবিধান তৈরি হবে সেই সংবিধানকে আর 72-এর সংবিধান বলা হবে না, বলা হবে 26-এর সংবিধান। এইটাই আসলে মনের ভিতরে, তাদের মনের ভিতরে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তারা বলে ফেলেছে। জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন চিফ প্রসিকিউটর। মামলার যুক্তিতর্কে তিনি বলেছেন, 1400 বার ফাঁসি দেওয়ার মতো অপরাধ করেছেন শেখ হাসিনা। তবে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয়টি আদালতের উপর ছেড়ে দিয়েছেন প্রসিকিউশন। এদিকে চানখারপুলে 6 জন হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেন, বিগত 17 বছরের গুম খুনের আলাদা বিচার হলে কেয়ামত পর্যন্ত শেষ হবে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশ জুড়ে রয়ে যায় তার নির্যাতনের ক্ষত। প্রসিকিউশন বলছে, 1400 মানুষ হত্যা ও অসংখ্য মানুষের অঙ্গহানির ঘটনায় নিউক্লিয়াস বা প্রাণভোমরা ছিলেন শেখ হাসিনা। টানা 5 দিন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। আগামী সোমবার এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করবে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। পরে আবারও যুক্তি খণ্ডন করবে প্রসিকিউশন। সেটি শেষ হলে মামলাটি রায়ের দিকে যাবে। বুধবার বিচারের শেষ ধাপে এসে শেখ হাসিনার অপরাধপ্রবণ মানসিকতার নানান নজির তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এ সময় শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানান চিফ প্রসিকিউটর। তিনি অপরাধের নিউক্লিয়াস ছিলেন, তাকে চরম দণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয়। অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না, অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেওয়া হয় এটা অবিচার করা হবে। এদিকে চানখারপুলের 6 জন হত্যা মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জেরা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো মাস্টারমাইন্ড বা প্রধান নেই, সব সমন্বয়কে ছিলেন সমমর্যাদার। আন্দোলনের প্রয়োজনে এবং ক্রুশিয়াল মোমেন্টের কারণে হয়তো কয়েকজন সামনে চলে এসছেন এবং বাংলাদেশের মানুষ কয়েকজনকে একটু বেশি জানেন, কাউকে কম জানেন। তবে আমাদের ফর্মালি আমাদের ছিল সবার মর্যাদা সমান। এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 19 জন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 26 অক্টোবর। মানিউল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।
বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দফার দাবিতে যমুনা অভিমুখে মার্চ টু যমুনা বাতিল করে অনশনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। সে সাথে দাবি আদায় না হলে আগামী রবিবার থেকে লাগাতার কর্মবিরতি ও শিক্ষা প্রতিষ্ঠানে সব কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষকরা। টানা 5 দিন ধরে 20% বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দফা দাবিতে বিক্ষোভ করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বৈঠকে বসেন শিক্ষক প্রতিনিধিরা। শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের সাথে দীর্ঘ সময় বৈঠক করেন তারা। বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টা বলেন, আন্দোলনের আগেই বাজেট পাশ হয়ে যাওয়ায় নতুন করে বড় পরিমাণ অর্থ ছাড় করা কঠিন। ফলে সরকারের আর্থিক সীমাবদ্ধতার কারণে 5% বেশি শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানো সম্ভব নয়। এমন একটা সময় আছি যেখানে বাজেট বরাদ্দ মোটামুটি শেষ, প্রক্রিয়া শেষ। এখন বাড়তি যে চাওয়া যেটা হচ্ছে সেটা কতটুকু আমরা সংস্থান করতে পারি তার উপর নির্ভর করছে। বৈঠক শেষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন বলেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের আলোচনা ফলপ্রসূ হয়নি, তাই আন্দোলন অব্যাহত থাকবে। টোটাল মিলে আমাদের কি 20%, এখন 10 কার্যকর হবে, আগামী বাজেট থেকে 10 কার্যকর হবে। ওনারা আমাদের কথা পুনর্বিবেচনা করেন নাই, এই জন্য আমরা ওনাকে বলছি স্যার আমাদের পক্ষে এই ক্রাউডকে ম্যানেজ করা কোনোভাবে সম্ভব না। পরে জাতীয় শহীদ মিনারে এসে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে দেলোয়ার হোসেন বলেন, আগামী রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি পালন করা হবে। শুক্রবার দুপুর 2টা থেকে শহীদ মিনারে অনশন কর্মসূচি পালনের ঘোষণাও দেন তিনি। যতই ষড়যন্ত্র করেন কোনো লাভ হবে না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে ন্যায্য অধিকার আদায় করে বিজয়ের মালা গলায় নিয়ে সন্তান তুল্য শিক্ষার্থীদের সামনে আমরা আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাব। ব্রিফিংয়ে দাবি পূরণে কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন এই শিক্ষক নেতা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করার দাবিতে রংপুরের গঙ্গাচড়ায় মশাল প্রজ্বলন করে হাজারো মানুষের বিক্ষোভের সাথে সংহতি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মশাল মিছিল করে শিক্ষার্থীরা। হলপাড়া সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেছে তারা। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন না হলে রাজধানীতে কঠোর কর্মসূচির ডাক দেবেন তারা। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের আগে নভেম্বর মাসের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার জন্য রংপুরের মানুষের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন শিক্ষার্থীরা। সরকার যায়, সরকার আসে, কিন্তু তিস্তা নিয়ে কোনো ধরনের রূপরেখা কিংবা পরিকল্পনা বাস্তবিকভাবে কোনো সরকারের পালন করার কোনো সদিচ্ছা আমরা দেখি না। উত্তরবঙ্গের বন্যা কোনো অতিথি নয়, উত্তরবঙ্গের বন্যা উত্তরবঙ্গের জন্য অভিশাপ। এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন হবে, না হলে উত্তরবঙ্গকে পুরো বাংলাদেশের সাথে অচল করে দেওয়া হবে। উত্তরাঞ্চলের যে জনগণ সংসদীয় আসনের কিন্তু 4 ভাগের 1 ভাগের বেশি আমাদের সিট আছে, আমরা কিন্তু ভোটে তা দেখিয়ে দিব। আগামী নভেম্বর মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করতে হবে, না হলে তিস্তা পাড়ের যে মানুষ তারা এটা আর মুখ বুজে সহ্য করবে না। তিস্তা অববাহিকার 2 পাড়ে হাজার হাজার মানুষ মশাল জ্বালিয়ে প্রতিবাদ জানালো। কণ্ঠে দৃপ্ত উচ্চারণ, জাগো বাহে তিস্তা বাঁচাই। কর্মসূচিতে অংশ নিয়ে আয়োজক এবং স্থানীয়রা দাবি জানান, নভেম্বরেই শুরু করা হোক তিস্তা মহাপরিকল্পনার কাজ। উত্তরের লাইফলাইন তিস্তার প্রবাহ রক্ষা ও অববাহিকার 2 পাড়ের মরুকরণ ঠেকাতে ধারাবাহিক কর্মসূচি চলছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল জ্বালিয়ে বিক্ষোভ প্রতিবাদ করে ভুক্তভোগীরা। এই মশাল একদিকে যেমন প্রত্যাশার, অন্যদিকে আন্দোলনের ভাষা। যুগের পর যুগ বন্যা আর নদী ভাঙনে নিঃস্ব হয়ে সর্বস্ব হারানো মানুষের চোখের পানি মিশে আছে তিস্তার জলে। গরু ছাগল ঘর বাড়ি সব আমার নদীতে বিহীন হয়ে গেছে, যার ফলে আমরা অন্য জমিতে বসতবার করি থাকি চিকিৎসা খনন করার জন্য। তাছাড়া আমাদের বাসার কোনো পথ নাই। আমার সব জমি গেছে ভাঙি, আমার জমি সব ভাঙি গেছে, আমার বর্তমান কিছু নাই।
এর আগে বিকাল থেকেই অববাহিকায় জড়ো হয় হাজার হাজার মানুষ। তারা নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি জানান। সরকার ঘোষণা করছেন করবেন, আমরা বলছি ঘোষণা করতে চাও তাহলে এখনই তোমার যে টাকা বরাদ্দ করছো উদ্বোধন করো আর একটা পিডি নিয়োগ করো। পিডি ছাড়া কিন্তু কোনো প্রকল্প হয় না। রংপুরকে তো অন্ধকার করে রেখেছে উন্নয়নের ক্ষেত্রে। মশাল তো একটা বিপ্লবের চিহ্ন, মশাল দিয়ে আমরা রংপুরকে আলোকিত করতে চাই। আন্দোলনকারীদের হিসাবে প্রতি বছরই তিস্তায় নিঃস্ব হয় অন্তত 20,000 পরিবার। 1 লাখ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয় অববাহিকায়। ভাঙন, খরায় ক্ষত বিক্ষত তিস্তা অববাহিকার মানুষের মনের ভিতরে জমাট বাঁধা তুষের আগুন আজ মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে প্রতিবাদের ভাষা হয়ে উঠল। তাদের দাবি, নভেম্বরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু না হলে আন্দোলনের দাবানল জেগে উঠবে। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, লালমনিরহাট। চাঁপাইনবাবগঞ্জের নাচুলে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহত 2 ভাইয়ের মরদেহ দাফন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মিলন ও আলম আলীর মরদেহ তাদের বাড়ি পৌঁছালে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। এর আগে বুধবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় 2 ভাইয়ের মৃত্যু হয়। মঙ্গলবার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম তুহিন ও সাবেক এমপি আমিনুল ইসলামের সমর্থকদের মধ্যে পূর্ব শত্রুতার জের সংঘর্ষ হয়। এতে আহত হন 14 জন। প্রাণ হারায় বিএনপির কর্মী 2 ভাই। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সময় জামালপুরে হামলার অভিযোগ করেছেন বিএনপির স্থানীয় কয়েকজন নেতাকর্মী। আহত অন্তত 8 জন। তাদের অভিযোগ, বৃহস্পতিবার রাত 9:30টায় মেলান্দহ উপজেলার জামালপুর দেওয়ানগঞ্জ চরপলিশা তালতলা মোড়ে এ হামলা হয়। আহতরা বলেন, চরপলিশা এলাকায় বিকেলে শুরু হয় উঠান বৈঠক। বৈঠকে তারা জামালপুর 3 আসনের ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর পক্ষে ছিলেন। বৈঠক শেষ করে ফেরার পথে কর্মী সমর্থকদের উপরে হামলা চালায় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধারে বরগুনায় কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের সময় 3 জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। বৃহস্পতিবার রাতে বিষখালী নদীর বড়ইতলা ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অন্তত 500 মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। আটক 3 জেলের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। বাকি 2 জনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিটুমিন তৈরির কারখানায় অভিযান চালিয়ে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় সদরের রাধিকা নবীনগর সড়কের পাশে বার আউলিয়া বিল এলাকায় টায়ার ও গাছ পুড়িয়ে সড়কে ব্যবহারের জন্য বিটুমিন তৈরির অবৈধ কারখানায় অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। জলাধার ভরাটের অপরাধের জায়গায় মালিককে 50,000 জরিমানা ও যথাযথ অনুমোদনের না পাওয়া পর্যন্ত কারখানা বন্ধের নির্দেশ দেন আদালত। সুনামগঞ্জের ছাতকে উপজেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ছাতক পৌর শহরে সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। সমাবেশ উপলক্ষে হাজারো নেতাকর্মী উপস্থিত হন। এ সময় মিজানুর রহমান বলেন, একটি দল পিআরের আন্দোলন করে নির্বাচন বানচাল করতে চায়। বাংলাদেশে পিআর পদ্ধতি সংসদ নির্বাচন হবে না। দেশের 4র্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কক্সবাজার বিমানবন্দর স্বীকৃতি পাওয়ায় খুশি এই অঞ্চলের মানুষ। দেশি বিদেশি পর্যটক সমাগম ও বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য প্রসার, অবকাঠামোগত উন্নয়ন সহ নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা তাদের। তবে পূর্ণ সুফল পেতে সমন্বিত উদ্যোগের তাগিদ ব্যবসায়ী ও স্থানীয়দের। গত রোববার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে দৃষ্টিনন্দন নতুন টার্মিনাল ভবনের কাজও প্রায় শেষের দিকে। দেশের অন্যতম রানওয়ে এবং কাস্টমস ও ইমিগ্রেশন সুবিধাও প্রস্তুত। এখন শিডিউল পেলেই এয়ারলাইন্সগুলোর ফ্লাইট পরিচালনা শুরুর আশা কর্তৃপক্ষের। আমরা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য ইমিগ্রেশন, কাস্টমস সমস্ত কিছুতে প্রস্তুত আছি
এয়ারলাইন্সের শিডিউল যখন আমরা পাবো আমরা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে পারবো। ঢাকা, চট্টগ্রাম, সিলেটের পর কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণায় উৎফুল্ল এই অঞ্চলের মানুষ। বিমান যোগাযোগের কারণে দেশ বিদেশ থেকে পর্যটক আগমন বাড়বে বলছেন তারা। ট্যুরিজম ইমপ্রুভমেন্টের জন্য এটা খুবই দরকারি একটা জিনিস ছিল। আশা করি এটা কক্সবাজার ট্যুরিজমকে অনেক ইম্প্যাক্টেড করবে। অর্থনৈতিক খাত বা সামাজিক খাত সাথ দেশকে বাইরে দেশে জানানো সব কিছুর জন্য ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি আশা করি। এটা আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত, আমরা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করতেছি। পর্যটকদের মতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে কক্সবাজারের পর্যটন খাতে বড় পরিবর্তন আসবে। বিদেশি পর্যটক আকৃষ্ট করতে অবকাঠামোগত উন্নয়ন ও প্রচারণা বাড়ানোর তাগিদ সবার। বড় বড় নামি ফ্র্যাঞ্চাইজগুলো আসবে, হোটেলগুলো আসবে, ইনভেস্ট হবে, অর্থনীতি চেঞ্জ হবে, মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। আন্তর্জাতিক যে বলা হয়েছে সে আন্তর্জাতিক মানটা যেন আন্তর্জাতিকভাবে ধরে রাখে গভর্নমেন্ট যেন এই প্রচেষ্টাটা করে। আমরা এই কক্সবাজারকে সাজাতে চাই, আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অবশ্যই দরকার। তবে সম্ভাবনার পাশাপাশি সমস্যাও দেখছেন স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা। সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ চান তারা। এয়ারপোর্ট সংলগ্ন যে বিমান ঘাঁটি করা হচ্ছে এটার কারণে কোনো আন্তর্জাতিক সুযোগ সুবিধা ইম্প্যাক্ট করবে কিনা এটাও আমাদের মাথায় রাখতে হবে, কারণ বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত বিমান ঘাঁটি কক্সবাজারে হোক সেটাও আমরা চাই। পরিবেশ, পর্যটন এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বসে এটা ঠিক করা দরকার যে কি কোন ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবে, পর্যটনের কোথায় কি হবে না হবে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।